আমাদের পেয়ারে ইউনিস চাচা যত বুঝতে পারছে দিন ঘনিয়ে আসছে, এর ফলে কি করবে না করবে কোথায় যাবে মাথার আর যেন ঠিক রাখতে পারছে না। বিশেষ করে 20শে জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এবং হোয়াইট হাউসে ঢুকবেন, তারপর কি হবে? শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে? দেশ ছেড়ে পালাতে হবে ইউনিসকে? নাকি যেরকম করে এখন আওয়ামী লীগ কর্মীদের উপর অত্যাচার চলছে সেরকম উল্টা লাটক দেবে? এই সমস্ত সাত পাঁচ ভেবে একের পর এক কাণ্ড করে চলেছে, তাতে সাধারণ মানুষ হাসবে না কাঁদবে সেটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। চাচার অবস্থা যে রীতিমতো খারাপ এবং কোনো জায়গা থেকেই যে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গাতে নেই, সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এতদিন ভারতকে বহু গালমন্দ করছিল, ভারত থেকে নাকি কিচ্ছু নেবে না, বাংলাদেশ ভারতের উপর ডিপেন্ডেন্ট নেই, বরং বাংলাদেশ যদি ব্যবসা বন্ধ করে দেয় ভারতের জিডিপি পড়ে যাবে, ভারত না খেয়ে মরবে। হ্যাঁ, সেই সব করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 155% অব্দি বেড়ে গেছে। ওই বিভিন্ন গল্প দিচ্ছিল না, চীন থেকে, পাকিস্তান থেকে, গ্রিস থেকে, স্পেন থেকে সব জিনিসপত্র নিয়ে আসবে, তুরস্ক থেকে জিনিসপত্র নিয়ে আসবে, আর বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম কথা তো সেখান থেকে আনার জন্য চুক্তিই নেই, কি করতে হবে নতুন করে? দ্বিতীয়ত আনতে গিয়ে যে টাইমটা লাগবে সেই টাইমটাই হবে কি বাংলাদেশিরা? তার থেকেও বড় কথা, এই যে এত দূর থেকে আসবে তার কস্টিংটা কতটা বেড়ে যাবে, এই সমস্ত কিছু বুঝতে পেরেছে। আর তাই ইউনিস জামানায় অবশেষে হাঁটু গেড়ে ভারতের সামনে বসতে বাধ্য হয়েছে ইউনিস প্রশাসন। বাংলাদেশ প্রশাসন ভারতের কাছে বলেছে, বাবা তোমরা সিদ্ধ চাল পাঠাও, আমাদের দেশের লোক খেতে পাচ্ছে না। আর এত কিছুর পরেও ভারত এখনো বন্ধুত্বপূর্ণ জায়গাটা অক্ষুণ্ণ রেখেছে। নরেন্দ্র মোদী সরকার ইউনিট সরকারকে হেল্প করার জন্য চাল পাঠিয়েছে। যা খবর পাচ্ছি, এমভি তানাইজ ড্রিম জাহাজে 24,690 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে গতকালই পৌঁছে গেছে। সেখানে চালের কোয়ালিটি নাকি টেস্টিং করছে এবং তারপর সেটা খালাস করা হবে। অর্থাৎ এতদিনের এত যে বড় বড় হম্বিতম্বি ছিল যে আমরা ভারত থেকে কিচ্ছু নেবো না আর ভারত পুরো ডুবে যাবে, আর শুভেন্দু অধিকারী বলেছিলেন না, যদি আমরা চাল ডাল তেল আলু পেঁয়াজ ডিম বন্ধ করে দিই এই বাংলাদেশিগুলো না খেয়ে মরবে, ঠিক সেই কন্ডিশনটাই শুরু হয়ে গেছে এই ইউনিশের অকল্পক্যতার জন্য, এই ইউনিশের পরিণামদর্শিতার জন্য। আর সেটা হারে হারে টের পেতে শুরু করেছে, আর তাই ভারতের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। যারা ভারতের কাছে চাল ভিক্ষা করে তবে থাকতে পারে, তারা নাকি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সেভেন সিস্টার সব নিয়ে নেবে, বাংলাস্তান করে নেবে। হুঙ্কার হুঙ্কার ফুঙ্কার সব বন্ধ এখন। শুধুমাত্র তাই নয়, আরো একটা মজার কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে যে এই বাংলাদেশিদের একটা প্রিয় খাবার হচ্ছে শুটকি মাছ। এবার তাদের নিজেদের দেশেও তৈরি হয়, কিন্তু যেহেতু ভারতের সমুদ্র সৈকতটা অনেকটা বড় এবং একটা বড় অংশ রয়েছে ভারতবর্ষে এটা তৈরি হয়, এবং এই শীতকালটা হচ্ছে সেই শুটকি তৈরির একটা আদর্শ সময়। এখন বাংলাদেশিরা এখানে একটু কায়দা করতে গিয়েছিল, যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে তারা বলছে যে এবারে খুব ডামাডোলের অবস্থা রয়েছে, এই শুটকি মাছ আমরা অনেক কম দামে কিনবো। ভারতীয় ব্যবসায়ীরা যেটা করেছে, রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। কারণ কারণ হচ্ছে এই আসাম ত্রিপুরা এখানে যেরকম শুটকি মাছ পাঠানো হতো তার পাশাপাশি বাংলাদেশেও পাঠানো হতো। এখন তো দু দেশের গন্ডগোলের জন্য রপ্তানি করতে কোনো জিনিসের খুব সমস্যা হচ্ছে, ট্রাক গিয়ে দাঁড়িয়ে থাকছে, কতদিনে খালাস হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই। তার উপরে বাংলাদেশিরা আবার কম দাম দেবে বলছে। তো অনেক রকম হাঙ্গামা আছে। তো ভারতীয় শুটকি ব্যবসায়ী যারা আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে আর এবারে রপ্তানিই করবো না। তারা কি করছে, এই বাঙালিরা ভারতবর্ষে তো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এবং প্রত্যেক জায়গাতে একটা বাঙালি মার্কেট তৈরি হয়ে গেছে। সুতরাং আসাম ত্রিপুরা বাদ দিয়ে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে কোথায় পাঠানো যেতে পারে সেই সব মার্কেট দেখছে, এবং সেখানে ট্রান্সপোর্টিংও অনেক ইজি হবে, এই ইন্টারন্যাশনাল ট্রেডিং এর কোনো ব্যাপার থাকবে না, অনেক কিছু ঝুট ঝামেলা কমে যাবে। সেই সব জায়গায় পাঠাচ্ছে। ভারতের নিজের এত বড় মার্কেট আছে, সেটা কি তারা এক্সপ্লোর করছে। তার তার ফলে বাংলাদেশের শুটকির যে পরিমাণ সেটা গেছে কমে। ওই শুটকি মাছ যেটা খুব কম মূল্যে পাওয়া যায় এবং যারা গরিব নিম্নবিত্ত তাদের একটা বড় অংশের কিন্তু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। যারা একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তাদের হয়তো শখে খান, কিন্তু গরিব মানুষের কাছে এটা খুব খুব প্রয়োজনীয় জিনিস। ফলে তাদের সেখানে টান পড়ে গেছে, আর সেখানে ছটফটানি শুরু হয়ে গেছে। অর্থাৎ যাদের সামান্য শুটকি মাছ না দিলে এই অবস্থা হয়, তারা পাকামি করতে গিয়েছিল, আর সেখানে করতে গিয়ে কিভাবে ডুবেছে। শুধু তাই নয়, এখন বাংলাদেশে যাই ঘটছে সেখানেই তারা রয়ের আতঙ্ক দেখছে। বাংলাদেশের নাকি এত বড় সেনাবাহিনী আছে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, রকে ঠেকাতে পারছে না। যা হচ্ছে মানে বাংলাদেশে ইঁদুর মরলেও এখন বলছে ওর পিছনে আছে।
আপনারা জানেন যে কদিনের মধ্যেই বাংলাদেশে বেশ কয়েকটা ইনসিডেন্ট ঘটে গেছে। ওদের সচিবালয়ে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে। বলছে ওটা নাকি ঘটিয়ে দিয়েছে। এমনকি তাদের যে আরাকান আর্মি চলে এসছে ওদের বর্ডারে, ওটাও নাকি করিয়ে দিচ্ছে। এমনকি বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে শিয়া সুন্নি সম্প্রদায়, মানে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার তো চলছেই, শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যেও নাকি দাঙ্গা লেগে গেছে। সেখানেও মারধরের ব্যাপার চলছে। বলছে ভারতবর্ষ ওখানেও ঢুকিয়ে দিয়েছে এবং তারাই এইসব গন্ডগোল পাকাচ্ছে। নাহলে বাংলাদেশ এমনিতে খুব শান্তশিষ্ট জায়গা, সেখানে কোনো রকম কোনো গন্ডগোল হয় না। সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে, ওই কিছুদিন আগে খবরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মেঘনা নদীতে একটা জাহাজ, ওই বজরা টাইপের যেগুলো হয়, সেখানে 6 জনকে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেখানে বাংলাদেশ পুলিশই একজনকে গ্রেপ্তার করে। তার নাম হচ্ছে ইরফান। তো বলা হচ্ছে এই ইরফানের সঙ্গে ওই জাহাজের কর্মীদের ছুটি নিয়ে কিছু বাকবিতণ্ডা হয়, সেখান থেকে রেগে গিয়ে ওই নৃশংস হত্যা করে। কিন্তু মুশকিল হচ্ছে এই বাংলাদেশের যারা কট্টরপন্থী রয়েছে এবং তাদের সাপোর্টের যারা মিডিয়া রয়েছে, তারা একটা দারুণ গল্প দিয়েছে। বলছে এই ইরফানের নাম ইরফান নয়, এর আসল নাম হচ্ছে আকাশ মণ্ডল। এ অমুসলিম এবং এখানে ইরফান সেজে ছিল এবং তাকে ওখানে ওই অ্যাসাইনমেন্টটা দিয়েছিল, সেই জন্য সে ওই 6 জনকে খুন করেছে। ভাবুন একবার। আচ্ছা বেশ, আমি যদি এরা এর কাণ্ড বুঝেই নি, ওই 6 জন জাহাজের কর্মী তাদের সঙ্গে কি ব্যাপার না ব্যাপার রয়েছে যে তাদেরকে খুন করতে হবে। আর যেগুলো ব্রিটিশ মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়া ভারতের সম্পর্কে একটা অভিযোগ করে যে ভারতের ওই আননোন ম্যান আছে যারা বিদেশে, ভারতের যারা শত্রু আছে তাদেরকে নিকেশ করে দিচ্ছে। তো সেখানে দেখুন, মানে ওয়ার্কার এক জঙ্গি, বড় বড় আতঙ্কবাদী, তাদের নিকেশ হচ্ছে। কে নিকেশ করছে তাদের কেউ ট্রেস অব্দি করতে পারছে না এবং বলছে এটার পিছনে হয়তো ভারত আছে, কিন্তু কেউ কিছু প্রুফ করতে পারছে না। আর সেখানে কোনো এজেন্ট, তাকে যদি সত্যিই কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সে এরকম 6 জনকে, নৌকার লোককে খুন করবে আর তারপর সে ধরা পড়ে যাবে। মানে বাংলাদেশ ভারতের সঙ্গে কোন আতঙ্কের জায়গাতে রয়েছে এবং সেই জায়গার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হালত আরো কোন জায়গায় গেছে সেটা আপনাদের দেখাচ্ছি। বলছে ভারতের ভয়ে কাঁপছে বাংলাদেশ, লজ্জায় বিএসএফ এর মুখোমুখি হচ্ছে না বিজিবি, বাতিল করলো বৈঠক। কি ব্যাপার? এটা 1975 সাল থেকে টানা হচ্ছে। ভারতবর্ষে যারা এই সিকিউরিটিটা দেয়, সীমান্ত যারা রক্ষা করে তাদেরকে বিএসএফ বলে, আর বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে বিজিবি। তো এই বিএসএফ এবং বিজিবি যারা শীর্ষকর্তা রয়েছে, প্রত্যেক বছর নিয়ম করে তারা দুবার করে বৈঠক করে। কেন? কেননা দু দেশের মধ্যে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক কারবার, চোরাচালান, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়। যে তোমার দেশ থেকে আসছে, তোমার দেশ থেকে আসছে, এটাকে কিভাবে তোমরা ট্যাকেল করতে পারবে, আমরা কিভাবে হ্যান্ডেল করব, কেউ ধরা পড়লে সেখানে কি সিচুয়েশন হবে। এরকম বহু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেহেতু বর্ডারটাকে দুজনেই শেয়ার করছে। তো এবারের যেটা লাস্ট বৈঠক এবছরে, সেটাই নভেম্বর মাসে হওয়ার কথা ছিল। বিজেপি বলছে আমাদের দেশে তো এখন একটু গন্ডগোল চলছে, আমরা করবো না, আমরা ডিসেম্বরে মিটিং করবো। তো বিএসএফ বলছে ঠিক আছে। কিন্তু এই ডিসেম্বর শেষ হতে চললো, এখন অব্দি কোনো নতুন ডেট বলেনি। তার মানে 2024-এ আর বিজেপি কোনো বৈঠক করছে না। এবার প্রশ্ন হবে যে এখানে তো উচ্চ পর্যায়ের বৈঠক হয়, বৈঠক করতে অসুবিধা কি আছে? দেখুন, বৈঠক করতে অসুবিধা যেটা আছে, যেটা বলছে যে লজ্জাই আসছে না, কারণ হচ্ছে এবারের বৈঠক হলে বিএসএফ এর যারা অধিকর্তা ছিলেন না, তারা এই বিজিবিকে চেপে ধরতো অনুপ্রবেশ নিয়ে। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন চলছে, সেইটার ফলে অনেকে আতঙ্কিত হয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়তে চাইছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, ভারতের গোয়েন্দাদের কাছে যে রিপোর্টটা আছে, যে এদের ফাঁক গলে বা এদের সাহায্য নিয়ে যারা প্রকৃত ভয়ে পালিয়ে আসতে চাইছে, হিন্দু সনাতনীরা তাদের সঙ্গে মিশে বহু জঙ্গি ভারতবর্ষে ঢুকে পড়তে পারে। তাহলে অনুপ্রবেশ নিয়ে ভারতবর্ষ এই মুহূর্তে খুব কড়া স্টেপ নিয়েছে এবং সেখানে বাংলাদেশের যারা বিজিবি রয়েছে তাদেরকে চেপে ধরা হবে যে ভাই, তোমরা তোমাদের দিকে আটকাও, আমাদের এদিকে এলে কিন্তু আমরা গুলি চালাতে বাধ্য হয়ে যাব, এইরকম সিচুয়েশন হয়ে গেছে। আমাদের কাছে গোয়েন্দাদের খুব হাই অ্যালার্ট আছে। এবার যখন বিএসএফ এই জায়গাটায় চেপে ধরবে, তাহলে দুটো জায়গা হচ্ছে, একটা হচ্ছে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার, আর দুই হচ্ছে যারা অনুপ্রবেশ করতে চাইছে বাংলাদেশ থেকে তাদেরকেই তোমরা আটকাতে পারছো না। এই ফ্লো এখন এতখানি বেড়ে গেল কি করে? আর সেই জায়গাটা এদেরকে উত্তর দেওয়ার মতো কোনো জায়গা নেই, ফলে ওরা মিটিংটাই করতে পারছে না। এই তো হচ্ছে বাংলাদেশের হাল। আর সেই বাংলাদেশ, সেই 19-এর বাংলাদেশ কি পাকামি করছে জানেন? তারা নাকি ভারতের বন্ধু বলে রাশিয়াকে চোখ রাঙাতে যাচ্ছে। কি কেসটা হয়েছে দেখুন, শেখ হাসিনা যখন বাংলাদেশের দায়িত্ব সামলাচ্ছিলেন, তখন তার হাত ধরে বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা তৈরি হয় এবং রাশিয়ার একটা কোম্পানি এখানে ইনভেস্ট করতে চায় বা তারা পুরো ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে। কিন্তু রাশিয়া থেকে এখানে এসে কাজ করাটা একটু টাফ। সুতরাং এখানে যেহেতু ভারত বন্ধু রাষ্ট্র রয়েছে রাশিয়া, তো ওই কোম্পানিকে পুরোপুরি লজিস্টিক সাপোর্ট ভারত দিচ্ছিল, ফলে ভারতের অনেকগুলো কোম্পানি এখানে ইনভলভ হয়ে আছে।
আর এইখানেই গেছে বাংলাদেশের মাথাটা খারাপ হয়ে। তার কারণ হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ওই ভারতবর্ষকে নোট পাঠানো হয়েছিল, ভারত বলছে ফেরত দেবো না, যা করার আছে করে নিয়ে যা ভাগ, তোদের কথার এখন উত্তর দেওয়ার আমাদের কোনো দরকার নেই। ঠিক এই অ্যাটিটিউড ভারতবর্ষ দেখিয়েছে, ফলে মটকাটা গরম হয়ে গেছে। একদিকে প্রমাণ করতে হবে এই শেখ হাসিনা কত খারাপ, আর তার সঙ্গে এই ভারতকে একটু টাইট দিতে হবে। তো সেইটার জন্য বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন আছে, তারা অভিযোগ করেছে যে হাসিনা এবং তার পুত্র বিপুল ঘুষ নিয়েছে, সেই জন্য এই প্রকল্পটাকে স্ক্রুটিনি করতে হবে এবং তারপর বাতিল করে দিতে হবে। এইবার মজার ব্যাপারটা দেখুন, মানে বাংলাদেশি বুদ্ধি, 19-এর প্রশাসনের বুদ্ধি তো। এই প্রকল্পটার টোটাল খরচ হচ্ছে 2.65 মিলিয়ন বিলিয়ন ইউএসডি, 2.65 বিলিয়ন ইউএসডি, ইউএস ডলার। আর ঘুষ দেওয়া হয়েছে, যেটা অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে 5 বিলিয়ন ইউএসডি। মানে আমার প্রকল্প হচ্ছে 2.65, আর আমি ঘুষ দিয়েছি 5। আমার প্রকল্পের ডবল ডবল টাকা আমি ঘুষ দিয়েছি। মানে এটা বাংলাদেশের ওদের পক্ষেই ভাঙা ভাঙা সম্ভব। আসলে মেন ব্যাপারটা যেটা হয়ে গেছে, এক, ভারতের বন্ধু রাশিয়া, রাশিয়াকে টাইট দিতে হবে। দুই, এই প্রকল্পটা প্রায় শেষের মুখে চলে এসছে। এখন এইসব গন্ডগোল করে যদি রাশিয়ান কোম্পানিকে ভাগিয়ে দেওয়া যায় এখান থেকে, তাহলে যেহেতু প্রকল্পটা এস্টাবলিশ হয়ে গেছে বাংলাদেশে, তারা সেটাকে ইউজ করতে পারবে। আদানির সঙ্গে গন্ডগোল হয়েছে, আদানিকে টাকা দিতে পারছে না, ফলে বিদ্যুৎ সাপ্লাই কমে যাচ্ছে। রাশিয়া যে করছে, এখানে বিদ্যুৎটা কিনতে গেলেও তাদেরকে টাকা দিতে হবে। কিন্তু যদি রাশিয়ান কোম্পানিটাকে ভাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে না, ওইটাকে বাংলাদেশ ইউজ করবে, ওদের বিদ্যুতের সমস্যা মিটিয়ে নেবে অনেকটা। এইটা ছিল ওদের প্ল্যান। কিন্তু এটা পাঙ্গা নিয়েছে রাশিয়ার সঙ্গে, তার সঙ্গে ভারত রয়েছে, আর ভারতের লজিস্টিক কোম্পানিগুলোকে এখানে ঢুকতে দেবে না, ভারতের সঙ্গে বিজনেস বন্ধ হবে। তো রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে, ভাই প্রকল্প আমাদের শেষের মুখে, এখানে কোনো ঘুষ টুসের ব্যাপার নেই, আর এরকম অন দা এয়ার কোনো অভিযোগ আমাদের নামে ফালতু নিয়ে আসবে না। যদি তোমার কাছে স্পেসিফিক প্রুফ থাকে যেখানে ঘুষ হয়েছে, তোমরা প্রুফ দাও। আমাদের কাছে যা কাগজপত্র আছে আমরা দেওয়ার জন্য রেডি আছি। চলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, দেখা হবে সেখানে। তোমাদের কাছে যদি প্রুফ থাকে, তোমরা প্রুফ দাও যে আমরা ঘুষ দিয়েছি। আর যদি সেটা না থাকে, এরকম কোনো উল্টো পাল্টা অভিযোগ আমাদের সামনে নিয়ে আসবে না। প্রকল্প শেষের মুখে, আমরা কাজ শেষ করে এনেছি, আমরা এখানে কাজ করব। যদি কোনো রকম ডিস্টারবেন্স করার চেষ্টা করো, যদি প্রকল্প বাতিলের চেষ্টা করো, তাহলে এর যা জবাব দেওয়ার সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। বুঝে গেছে বাংলাদেশ। মানে বাংলাদেশের অবস্থা ভাবুন। আমি বললাম, ওদের দেশে এখন একটা মশা মরলেও সেখানে ভারত নাকি পিছনে আছে, নাকি সেখানে ঢুকে পড়েছে। নৌকার মধ্যে 6 জন খুন হচ্ছে, সেটাও ভারতের রয়ের এজেন্ট করে দিচ্ছে। এই অবস্থা। ভারত চাল না পাঠালে খেতে পাচ্ছে না, হাতে পায়ে ধরে বলছে চালটা পাঠাও। ভারতের বিএসএফ এর সঙ্গে মিটিং করতে পারছে না, ভারত অনুপ্রবেশ নিয়ে চেপে ধরবে। আর সেখানে রাশিয়া, ভারতের বন্ধু, তাদের ওখান থেকে চোখ রাঙাচ্ছে, বলছে তোমরা এখান থেকে কেটে পড়ো, আমরা এখানে সবকিছু ভোগ করব। মানে সত্যিই রাজনীতি করতে গেলে একটুও রাজনৈতিক বোধ বুদ্ধি থাকার দরকার আছে, এবং রাজনৈতিক পরিপক্কতা থাকার দরকার আছে। ইউনূস হঠাৎ উড়ে এসে জুড়ে বসে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, এবং যা খুশি তাই করবে সেটা ভেবে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে খেলাটা এবার শেষ হয়ে আসছে। ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। বাপ ছিল পাকিস্তান, তাকে তালিবানরা ওখানে শায়েস্তা করছে। চীন আরেকজন আমাকে করতো, সে ভারতের সঙ্গে টাই আপ করার চেষ্টা করছে। ওদিকে জো বাইডেন, যার হাওয়াতে এতখানি উড়ছিলাম, তার টাইম গন। সেখানে ডোনাল্ড ট্রাম্প বসছে, যে আবার ভারতের বন্ধু। সব মিলিয়ে অবস্থা খারাপ। আর ডোনাল্ড ট্রাম্প এসে গেলে কখন শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ঢুকিয়ে দেবে, আর তারপর কি ডামাডোলটা হবে, এই সব কিছু নিয়ে পুরোপুরি ভাঙড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর সেই জন্যই ভারতের কাছে একদিকে ভিক্ষা চাইতে হচ্ছে, অন্যদিকে ভারতের বন্ধু রাশিয়াকে চোখ রাঙাচ্ছে। কি বলবেন ইউনিশ প্রশাসনের এইসব নীতি নিয়ে, এইসব ইউনিশ প্রশাসনের এইসব কার্যকলাপ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।